দেখো হাইপোথিসিস জিনিসটা কি, আমরা গবেষণা করছি গবেষণা করার আগে কি নিয়ে গবেষণা করব সেটা তো ঠিক করতে হবে গবেষণা করার আগে। আচ্ছা, যখন প্রথম কেউ কোনো কিছু তৈরি করেছে, তার তার কাছে প্রথম কি হয়েছে? প্রথমে কোশ্চেন এসছে, গাছ থেকে আপেল পড়লো, আপেলটা কেন নিচের দিকেই পড়লো? প্রশ্ন। আগে কি হলো? প্রশ্ন এসছে, তো মাধ্যাকর্ষণ শক্তি জানলাম কি করে আমরা? তাহলে আগে তো ভেবেছে গাছ থেকে আপেলটা পড়লো কেন, প্রথম প্রশ্ন এসেছিল মাথার মধ্যে। তো প্রশ্ন করার পরে একটা নিউটন কি করেছে, একটা হাইপোথেটিক্যাল মানে একটা অনুমান করেছে, না কিছু তো একটা শক্তি রয়েছে, কিছু তো একটা বল কাজ কাজ করছে যার জন্য এটা হচ্ছে। এই যে অনুমান করেছে, তারপরে অনুমানটাকে কি করেছে? প্রমাণ করেছে। তারপরে অনুমানটাকে কি করেছে? প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আগে প্রত্যেকটা গবেষণার মধ্যে আগে কি করতে হবে? আগে অনুমান করতে হবে। একটা গবেষণার সমস্যা তোমাকে ধরে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে সেই অনুমানটাকে কি বলা হয়? হাইপোথিসিস। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ, এটা নিয়ে আমরা কি করব? গবেষণা করছি। গবেষণা করতে গেলে আমরা কি করব? পূর্বের বই ও জার্নাল পড়লাম, যে আগে কোন কোন নারীরা অংশগ্রহণ করেছে, তারা কতদূর এগোতে পেরেছে, তাদের কি ফলাফল, এইগুলো আমরা জেনে নেবো আগে। তারপরে গিয়ে আমরা কি করব, যে কোন বিষয়টি এখন অজানা আছে আমাদের, সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে গবেষণা করে বার করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে মানে গবেষণা করতে গেলে আমরা যে কোনো কিছু একটা রিসার্চ করব, সেই জন্য আগের পূর্বের সেই সম্পর্কে পূর্বের যা তথ্য করা আছে গবেষণা, সেইগুলো সব আমরা কি করব? ঘাটবো, ঘেটে দেখব সেইগুলো। যা যা ভুল করেছে সেই ভুলগুলো আবার করব না, নতুন কিছু উদ্ভাবনার চেষ্টা করব, তবেই তো আমার গবেষণাটা সাকসেসফুল হবে। বোঝাতে পারছি? আচ্ছা, আমাদের কটা অধ্যায় হয়েছে? 3টে অধ্যায় আমাদের হয়ে গেছে। আমাদের রিসার্চ মেথডোলজি 70-11 রিসার্চ মেথডোলজি আমাদের চলছে। তাহলে আজকে হবে কি? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা কি পড়ব? সাহিত্য পর্যালোচনা। তৃতীয় অধ্যায়ে কি পড়ব? সাহিত্য পর্যালোচনা, প্রকল্প এবং গবেষণা প্রশ্ন। ঠিক আছে, সাহিত্য গবেষণা, এই সাহিত্য পর্যালোচনা, প্রকল্প আর গবেষণা প্রশ্ন, এই 3টে কি আজকে আমরা জানবো। দেখো, সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার, ওখানে লেখা আছে সার্ভে, সিলেবাসে কি লেখা আছে? সার্ভে অফ লিটারেচার, মানে সাহিত্যের একটা সার্ভে করা, রিভিউ করা। এটা বুঝতে হবে, আমরা যখন গবেষণা করি, কোনো একটা গবেষণা করার সময় আমাদের কি হয়? গবেষণা যখন আমরা করি তখন আমাদের কিরকম, প্রথমেই গবেষণাটা সম্পর্কে জানার জন্য আমাদের আগের কিছু তথ্য আমরা ঘাটাঘাটি করি, পুরনো হিস্ট্রি, পুরনো কেস স্টাডি, পুরনো সমস্ত কিছু আমরা ঘাটাঘাটি করি না, যে আগে কি করেছে সেটা আমরা দেখি, সেটা সম্পর্কে আমরা নলেজ গেইন করি। তারপরে আমরা আমাদের গবেষণাটা আগে কি কি ভুল করেছে, যে গবেষণা করতে গিয়ে কি কি ভুল করেছে সেটা রিপিট করব না আমরা। তাহলে আগের সাহিত্য, লিটারেচার, এগুলো কি করি? আমরা ঘাটাঘাটি করি। এইটা হচ্ছে সাহিত্য পর্যালোচনা। তাহলে সাহিত্য পর্যালোচনা মানে রিভিউ অফ লিটারেচার। তাহলে এই জিনিসটা কি বোঝাচ্ছে? মোদ্দা কথাটা কি বোঝাচ্ছে? যে গবেষণা করতে গেলে আগে যে সমস্ত তথ্যগুলো আছে সেইগুলো আমরা কি করব? সেগুলো রিভিউ করব, সেগুলো সার্ভে করব। তাহলে কি আমাদের গবেষণা কি সঠিক লাইনে যাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এটাই হচ্ছে সাহিত্য পর্যালোচনা। ক্লিয়ার হচ্ছে? তাহলে সাহিত্য পর্যালোচনা দেখি। সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার বলতে কি বোঝো? দেখো, অর্থ সংজ্ঞা, সমাজ বিজ্ঞানে গবেষণা সাহিত্য পর্যালোচনা বলতে শুধু নামটাই একটু উদ্ভট টাইপের মনে হবে, কিচ্ছু না। কিন্তু সাহিত্য পর্যালোচনা বলতে পূর্ববর্তী গবেষণা, এখানে ঠিক করে নেবে এটা, পূর্ববর্তী গবেষণা। এটা যে পূর্ববর্তী গবেষণা, তথ্য, ধারণা ও বিশ্লেষণ সমূহ পর্যালোচনা করে
বর্তমান গবেষণার প্রাসঙ্গিকতা নির্ধারণ করাকে বোঝায়। বোঝানো যাচ্ছে? তাহলে সাহিত্য গবেষণা কি করে? ভালো করে বুঝে নাও, এইখানেই পুরো নোটসটা এতেই হয়ে যাবে। সাহিত্য পর্যালোচনা মানে আমরা কোনো একটা গবেষণা করতে যাব, সেইখান থেকে আমরা কি, এই যে ধরো নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ, এটা নিয়ে আমরা কি করব? গবেষণা করছি। গবেষণা করতে গেলে আমরা কি করব? পূর্বের বই ও জার্নাল পড়লাম, যে আগে কোন কোন নারীরা অংশগ্রহণ করেছে, তারা কতদূর এগোতে পেরেছে, তাদের কি ফলাফল, এইগুলো আমরা জেনে নেবো আগে। তারপরে গিয়ে আমরা কি করব? যে কোন বিষয়টি এখন অজানা আছে আমাদের, সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে গবেষণা করে বার করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে মানে গবেষণা করতে গেলে আমরা যে কোনো কিছু একটা রিসার্চ করব, সেই জন্য পূর্বের সেই সম্পর্কে পূর্বের যা তথ্য করা আছে গবেষণা, সেইগুলো সব আমরা কি করব? ঘাটবো, ঘেটে দেখবো সেইগুলো। যা যা ভুল করেছে সেই ভুলগুলো আবার করব না, নতুন কিছু উদ্ভাবনার চেষ্টা করব, তবেই তো আমার গবেষণাটা সাকসেসফুল হবে। বোঝাতে পারছি? তাহলে হয়ে গেল। এবারে দেখো সাহিত্য পর্যালোচনার উদ্দেশ্য, গুরুত্ব। এবার নোটস লেখার সময় প্রথমে ভূমিকা লিখলে, তারপরে কি করবে? এইবারে আমরা নোটসটা কি করব? উদ্দেশ্য, গুরুত্ব, এটাই লিখতে হবে। কি? পূর্ববর্তী গবেষণার সঙ্গে পরিচিতি। দেখো এবার সব এটা যদি বুঝে যাও, তাহলে বাকিগুলো সব ক্লিয়ার। পূর্ববর্তী গবেষণার সঙ্গে পরিচিতি, আগে সম্পন্ন হওয়া গবেষণা, ব্যবহৃত তত্ত্ব ও ফলাফল সম্পর্কে ধারণা লাভ, এর ফলে কাজের অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানো যায়। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আমরা কি দিতে পারি? বাদ দিতে পারি। তাহলে প্রথম পয়েন্ট কি? পূর্ববর্তী গবেষণার সঙ্গে পরিচিতি। দ্বিতীয় পয়েন্ট, গবেষণার সমস্যার সুনির্দিষ্টকরণ। গবেষণার যে সমস্যাটা, সেটা আমরা নির্দিষ্ট করতে পারি। কিরকম? পূর্বের গবেষণার সীমাবদ্ধতা, যেগুলো আটকেছে আর কি, বাধা বিশ্লেষণ করে বর্তমান গবেষণার জন্য একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সমস্যা নির্বাচন করা যায়। ঠিক আছে, সীমাবদ্ধতা আমরা জানতেই পারবো সেটা পড়ে। 3, তাত্ত্বিক কাঠামো গঠন। তারপরে গবেষণার বিষয়ের সঙ্গে আমরা কি করব? সেই গবেষণার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজবিজ্ঞানীয় তত্ত্ব ও ধারণা নির্বাচন করা, যা গবেষণার তাত্ত্বিক ভিত্তি সুদৃঢ় করে। দেখো প্রথমে আমরা কি করছি? প্রথমে পূর্ববর্তী গবেষণাটা দেখলাম, দেখে আমরা বুঝে গেলাম কি কি সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো আমরা রিপিট টেলিকাস্ট করব না। তারপরে আমরা তত্ত্ব ব্যবহার করলাম, নতুন তত্ত্ব গঠন করা, যে কোনগুলো ব্যবহার করা উচিত। ক্লিয়ার হচ্ছে? 4 নম্বরে গবেষণা পদ্ধতি নির্ধারণ। এবার গবেষণা কোন পদ্ধতিতে আমরা করব, সেটা আমরা বোঝাতে পারছি? দেখো ভালো করে মনে রাখবে কিভাবে। ক্লু, প্রথমে কি করলাম? পূর্ববর্তী গবেষণা দেখলাম, দেখার পরে আবার কি করলাম? সীমাবদ্ধতাগুলো বুঝতে পেরে গেলাম, তারপরে নতুন তত্ত্ব উদ্ভাবন করলাম, এইবার নতুন পদ্ধতি অ্যাপ্লাই করলাম, তথ্য সংগ্রহ বিশ্লেষণ কৌশল থেকে নিজের গবেষণার জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি বেছে নিলাম। অসুবিধা আছে? তারপরে গিয়ে গবেষণার সীমানা নির্ধারণ। এবার গবেষণাটা কতটা অবধি আমরা করব, সীমানা নির্ধারণ। পূর্বের সীমাবদ্ধতা জানলাম, জেনে নিয়ে কি করবো? গবেষণার ক্ষেত্র স্পষ্টভাবে নির্দিষ্ট করে ফেললাম। এই অবধি আমরা করব। ক্লিয়ার? তারপরে গিয়ে নতুন ধারণা সৃষ্টি করলাম, তারপরেই তো নতুন ধারণা সৃষ্টি হলো, নাহলে তো তোর গবেষণা কেউ দেখবে না। যদি পূর্বেরটাই আবার রিপিট করিস, তাহলে তো দেখবে না কেউ। তাহলে নতুন ধারণার আবার কি করলাম? সৃষ্টি করলাম। পূর্বের তত্ত্ব বিশ্লেষণ করে নতুন প্রশ্ন ও উদ্ভাবনী ধারণা সৃষ্টি করা হলো। তারপরে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই। কি করলাম? যাচাই। বিভিন্ন উৎস তুলনা করে ভুল বা পক্ষপাতপূর্ণ তথ্য ব্যবহারের ঝুঁকি কমানো। ভুল আমাদের কোনো তথ্য আমরা ব্যবহার করব না, সেই ঝুঁকি আমরা এড়িয়ে দিলাম। কেন? কারণ আমরা আগের গবেষণা আমরা কি করেছি? দেখে নিচ্ছি। আমাদের সাহিত্য পর্যালোচনা আমাদের কমপ্লিট করা আছে, তাই আগের সমস্ত কিছু তথ্য আমরা যখন দেখে নিয়েছি আগের গবেষণার, তাহলে আমরা সেই ভুলটার করব না। ধরো তোমাদের 11-এর প্রজেক্টের 12-এর প্রজেক্টের খাতা করছো, প্রজেক্টের খাতাতে যেটা দিয়েছে করতে, গবেষণা রিসার্চ করতে দিয়েছে, তোমরা কি করবে? আগের পুরনো স্টুডেন্টদের কোনো খাতা পেলে দেখি তো ওরা কি করেছে, যে ম্যাডাম চেক করবে সেই ম্যাডাম কি দেখে, দিয়ে ওদের খাতাটা নিয়ে দেখলে কোন জায়গাটা কেটেছে,
এটা লিখলে কেটে দেবে ম্যাডাম, সেটা কি তোমরা আবার ভুলটা করবে? না না, ওরা ওই ভুলটা করে যে আমরা এত কিছু করতে যাবো না, আমরা আবার ঠিক করে নেবো নিজে নিজে। এটাই সাহিত্য পর্যালোচনা। সাহিত্য পর্যালোচনা মানে গবেষণা করতে গেলে কি করতে হবে, আগের যে গবেষণাগুলো হয়ে রয়েছে সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা দেখব, দেখে নিয়ে আমরা সেই সিমিলার মিস্টেক আর করবো না। ক্লিয়ার হচ্ছে? তাহলে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই। তারপরে কি, এইবারে সাহিত্য পর্যালোচনা সহ গবেষণা কি সুসংগঠিত, নতুন, নতুনত্বপূর্ণ, সঠিক দিক নির্দেশনা, পুনরাবৃত্তিমূলক, ভিত্তিহীন, লক্ষ্যহীন, এইগুলো। এইবারে দাঁড়িয়ে দেখো এইখানে একবার এইটা মানে গবেষণার, প্রথমে গবেষণার বিষয়, গবেষণার বিষয়, তারপরে কি করব, সাহিত্য পর্যালোচনা। প্রতিটা গবেষণার জন্য প্রথমে গবেষণার বিষয় চুজ করলাম, তারপরে কি করলাম, সাহিত্য পর্যালোচনা, পূর্ববর্তী গবেষণা দেখলাম, তারপরে জ্ঞানের ফাঁক কোথায় রয়েছে পূর্ববর্তী গবেষণায় সেগুলো সমস্যা ঠিক করলাম, তারপরে গবেষণা সমস্যা, এবার আমাদের কাছে নতুন সমস্যা চলে এলো যে ঠিক করতে হবে, তারপরে গবেষণার উদ্দেশ্য। এইভাবে আমরা কি করব, সাহিত্য পর্যালোচনার আমরা 7টা পয়েন্ট ক্লিয়ার করলাম। তাহলে গিয়ে এই যে আমরা যেমন কি করেছি, নারী উন্নয়ন একটা সমস্যা নির্বাচন করেছি। সাহিত্য পর্যালোচনা মানে শুধু আগের বইয়ের সারসংক্ষেপ লেখা নয়, এটি একটি সমালোচনামূলক বিশ্লেষণ। কি করব, সমালোচনামূলক বিশ্লেষণ। এবার 2 মার্কসের কি কোশ্চেন আসতে পারে, সাহিত্য পর্যালোচনা কি আমরা জেনে গেছি। সাহিত্য পর্যালোচনা কি, এটি পূর্ববর্তী গবেষণা, তত্ত্ব প্রকাশনাগুলোর সমালোচনামূলক সংকলন, যা বর্তমান গবেষণার ভিত্তি তৈরি করে ও প্রাসঙ্গিকতা যাচাই করে। পারা যাবে? সাহিত্য পর্যালোচনা কি তোরা বুঝিসনি, বুঝে নে। আমরা একটা গবেষণা করতে চাইছি, গবেষণাটা করার আগে আমরা কি করব, আগের যা গবেষণা হয়েছে সেগুলো কি করব, দেখে নেব, তারা কি মিস্টেক করেছে সেগুলো তো আর পুনরাবৃত্তি করবো না আমরা। বোঝাতে পারছি? অসুবিধা হয়েছে? এইবার দেখ সাহিত্য পর্যালোচনা কি সেটাই বলছে। দেখ, এটি পূর্ববর্তী গবেষণা, এটি পূর্ববর্তী গবেষণা, তত্ত্ব প্রকাশনাগুলোর সমালোচনামূলক সংকলন, যা বর্তমান গবেষণার ভিত্তি তৈরি করে ও প্রাসঙ্গিকতা যাচাই করে। অসুবিধা আছে? তারপরে কি, সাহিত্য পর্যালোচনার প্রধান উদ্দেশ্য কি, গবেষণার প্রাসঙ্গিকতা যাচাই, জ্ঞানের ফাঁক চিহ্নিতকরণ, কোনগুলো ফাঁক ফোকর রয়েছে, এবং তাত্ত্বিক কাঠামোর উন্নয়ন করা। সাহিত্য পর্যালোচনা কোন পর্যায়ে করা হয়, গবেষণা শুরুর প্রাথমিক পর্যায়ে। কেন, তুই যখন গবেষণা শুরু করতে যাবে তখনই তো করবে, আগে কারা কি ভুল করেছে দেখে নি, আমরা সেই ভুলটা করব না। অসুবিধা আছে? তাহলে গবেষণা শুরুর প্রাথমিক পর্যায়ে এটি করা হয়, যা গবেষণার ভিত্তি তৈরি করে এবং নতুন গবেষণার পথ দেখায়। এটি কিভাবে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে, বিভিন্ন নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য তুলনা করে ভুল বা পক্ষপাতপূর্ণ তথ্যের ব্যবহার রোধ করে। ভুল আমরা আর করব না, যতটা কম করা যায়। সাহিত্য পর্যালোচনা কিভাবে নতুন জ্ঞানের সৃষ্টি করে, পূর্ববর্তী গবেষণার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে এটি নতুন প্রশ্ন, ব্যাখ্যা এবং গবেষণার ধারণা তৈরি করে। তাহলে এগুলোর মধ্যে থেকেই 2 মার্কস চলে আসবে। অসুবিধা আছে? তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি, চতুর্থ অধ্যায়ের সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ সার্ভে অফ লিটারেচার কি এবং এর গুরুত্ব কি, কি এবং এর গুরুত্ব কি। পারা যাবে? মুখস্থ করা যাবে নিশ্চয়ই। দেখো নোটস, আমি আবারও বলছি, নোটসে কিন্তু ছোট ছোট পয়েন্ট থাকবে না, পয়েন্টগুলো মুখস্থ থাকলো। নোটসে আমাদের বড় বড় 4-5 লাইন করে এক একটা পয়েন্ট লিখবো, ব্যাস। নোটস যখন লেখাবো, নোটস যখন দেব, স্মার্ট নোটস হবে, সেগুলো দেখলে অলরেডি এটা জাস্ট বোঝার জন্য, থটটা ক্লিয়ার করো, তাহলে পড়তে সুবিধা হয়ে যাবে। এবারে দ্বিতীয় প্রশ্ন কি আছে, প্রকল্প অনুমান বা হাইপোথিসিস কি, হাইপোথিসিস, প্রকল্প অনুমান বা হাইপোথিসিস কি, এটা বুঝে নাও। যখনই বুঝে নেবে প্রশ্ন আমাদের সহজ। দেখো হাইপোথিসিস জিনিসটা কি, আমরা গবেষণা করছি, গবেষণা করার আগে কি নিয়ে গবেষণা করব সেটা তো ঠিক করতে হবে। গবেষণা করার আগে, আচ্ছা, যখন প্রথম কেউ কোনো কিছু তৈরি করেছে, তার কাছে প্রথম কি হয়েছে, প্রথমে কোশ্চেন এসছে, গাছ থেকে আপেল পড়লো,
আপেলটা কেন নিচের দিকেই পড়লো? প্রশ্ন। আগে কি হলো? প্রশ্ন এসছে তো, মাধ্যাকর্ষণ শক্তি জানলাম কি করে আমরা? তাহলে আগে তো ভেবেছে গাছ থেকে আপেলটা পড়লো কেন, প্রথম প্রশ্ন এসেছিল মাথার মধ্যে। তো প্রশ্ন করার পরে একটা নিউটন কি করেছে, একটা হাইপোথেটিক্যাল মানে একটা অনুমান করেছে, না কিছু তো একটা শক্তি রয়েছে, কিছু তো একটা বল কাজ কাজ করছে, যার জন্য এটা হচ্ছে। এই যে অনুমান করেছে, তারপরে অনুমানটাকে কি করেছে, প্রমাণ করেছে। তারপরে অনুমানটাকে কি করেছে, প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু আগে প্রত্যেকটা গবেষণার মধ্যে আগে কি করতে হবে, আগে অনুমান করতে হবে। একটা গবেষণার সমস্যা তোমাকে ধরে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে সেই অনুমানটাকে কি বলা হয়, হাইপোথিসিস। তাহলে গবেষণা করতে গেলে হাইপোথিসিসের প্রয়োজন, হাইপোথিসিস লাগবেই। এবার হাইপোথিসিস অনেক টাইপের হয়, বুঝতে পেরেছো? হাইপোথিসিস তুমি যেটা অনুমান করলে সেটা ভুল হতে পারে, এরকম অনুমান নাও হতে পারে। ইলন মাস্ক অনুমান করছে এখন যে 2036 সালের পরে মানুষের আর এত টাকা পয়সা ইনকাম করার প্রয়োজন পড়বে না, দেশের জিডিপি নিয়ে এত মাথা ব্যথা করে লাভ নেই, কারণ সবকিছুই এআই করে দেবে, রোবোটিক্স হয়ে যাবে, মানে খাবার ওরাই উৎপাদন করে দেবে, মানুষের আর কোনো কাজ থাকবে না। তো এটা কি করেছে ইলন মাস্ক, অনুমান। এইবার এটা নাল হাইপোথিসিসও হতে পারে, মানে যেটা হয়তো প্রমাণ হলোই না। অনুমান তোর কি হতে পারে, পরবর্তীকালে রিসার্চ করতে গিয়ে দেখা গেল অনুমানটা আমার ভুল ছিল, নাল হাইপোথিসিস। অসুবিধা আছে? কিন্তু অনুমানই কিন্তু গবেষণার মেন, অনুমান না করলে কিন্তু গবেষণা এগোবে না। বুঝতে পারছি? অসুবিধা আছে? তাহলে হাইপোথিসিস কি জানতে পেরে গেলাম, হাইপোথিসিসের ধরন কি কি আছে দেখবো। গবেষণা শুরুতে গবেষক কর্তৃক প্রণীত একটি সম্ভাব্য, যৌক্তিক ও পরীক্ষাযোগ্য ধারণা বা অস্থায়ী সিদ্ধান্ত, অস্থায়ী সিদ্ধান্ত যা কোনো গবেষণা সমস্যার সম্ভাব্য ব্যাখ্যা প্রদান করে, যা কোনো গবেষণা সমস্যার সম্ভাব্য ব্যাখ্যা করে। ঠিক আছে? এটি হলো গবেষণা শুরুতেই করা একটি শিক্ষিত অনুমান, যে সহজ কঠিন ভাষা লিখতে পারবে না সে এই ভাষা লিখবে। এটি কি, এটি হলো গবেষণা শুরুতেই করা একটি শিক্ষিত অনুমান, যা পরে তথ্য সংগ্রহের মাধ্যমে যাচাই করা হয়। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? এইবারে দেখা যাক তোমাদের প্রশ্ন কি আসবে, হাইপোথিসিস কত প্রকারের হয়। ঠিক আছে? তাহলে কি কি, প্রথম হচ্ছে শূন্য অনুমান, নাল হাইপোথিসিস। জিনিসটা কি, ধরে নেওয়া হয় যে দুটি চলকের মধ্যে কোনো সম্পর্ক বা প্রভাব নেই, দুটো চলকের মধ্যে কোনো প্রভাব নেই। বাস্তব উদাহরণ কি, সরকারি কর্মসংস্থান নীতির সাথে বেকারত্ব হ্রাসের কোনো সম্পর্ক নেই। এই দুটোর মধ্যে কি কোন রকম, দুটো চলকের মধ্যে কি নেই, কোন রকম। চলক মানে হচ্ছে ভ্যারিয়েবল, চলক মানে কি, চলক মানে হচ্ছে এক্সাম্পল, আমরা যে ঘটনাগুলোকে নিই এটাকে বলা হচ্ছে চলক। তাহলে এটা শূন্য অনুমান, নাল হাইপোথিসিস। এইবারে বলছে বিকল্প অনুমান, অল্টারনেটিভ হাইপোথিসিস। এই জিনিসটা কি, ধরে নেওয়া হয় যে চলকগুলোর মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক বা প্রভাব বিদ্যমান, এদের মধ্যে কি আছে, প্রভাব রয়েছে, সম্পর্ক রয়েছে। কিরকম, শিক্ষাগত যোগ্যতার সাথে নির্বাচনের জয়ের সরাসরি সম্পর্ক, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সাথে নির্বাচনের জয়, প্রার্থীকে তো সবাই দেখে তারপরেই তো ভোটটা দেয়, তাহলে ওটা কিন্তু একটা বিশাল। এবার জেল খাটা প্রার্থী হলে কি হয়, খুন করা প্রার্থী, তাহলে ভোট পাওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে? তাকে কি করতে হবে, তাকে মার দাঙ্গা করে ভোট করাতে হয়, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি একদম এডুকেটেড পার্সন হয় বা একটা কাজ করে, তাহলে এটা কি হয়ে গেল, এটাকে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে পার্থক্য কি, দুটো চলকের মধ্যে কি থাকে না, কোনো সম্পর্ক থাকে না। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে দুটো চলকের মধ্যে একদম ওতপ্রোতভাবে সম্পর্ক থাকে। আচ্ছা, দিক নির্দেশনামূলক অনুমান, ডিরেকশনাল হাইপোথিসিস, সম্পর্ক বা প্রভাবের নির্দিষ্ট দিক, সম্পর্ক বা প্রভাবের নির্দিষ্ট ইতিবাচক নেতিবাচক বা বাড়বে কমবে উল্লেখ করা থাকে, মানে কোনটা বাড়বে কোনটা কমবে সেগুলো উল্লেখ করা থাকে, দিক নির্দেশনা করা একটা থাকে। উচ্চশিক্ষা নারীর ক্ষমতাকে বৃদ্ধি করে, বলেই দেয়
উচ্চশিক্ষা কি করবে? যত নারীরা শিক্ষিত হবে তাহলে তাদের ক্ষমতা ততই বাড়বে। তাহলে এটা কি বলা হয়? দিক নির্দেশনামূলক অনুমান। তাহলে আমরা কি বলি মেয়েদের? যে ভালো করে পড়াশোনা কর, তাহলে কি আর তোদের যেই রান্না করতে হবে না, তোরাও টাকা ইনকাম করবি। তাহলে এটা একটা কি দিক নির্দেশনা হলো। এটাকে কি বলা হচ্ছে? ডাইরেকশনাল হাইপোথিসিস। অসুবিধা আছে? এইবারে অদিক নির্দেশনামূলক অনুমান। তাহলে ওটা পারলে এটাও পারবি। এটাতে কোনো দিক নির্দেশনা থাকে না, সম্পর্কে অস্তিত্ব উল্লেখ থাকে কিন্তু কোনো নির্দিষ্ট দিক হয় না। বাস্তব উদাহরণ কি? পরিবেশের নীতির পরিবর্তনের ফলে শিল্পায়নের প্রভাব পড়বে। পরিবেশ নীতি বলে আমাদের এখানে একটাও গাছ, গ্রামে কোনো গাছ কাটতে দেব না। তাহলে কি গ্রামে শিল্প আসবে? কারখানাটা কোথায় তৈরি হবে? সব দিকে তো গাছ, তাহলে কারখানাটা কোথা থেকে তৈরি করবে? বুঝতে পারছো কথাটা কি বললাম? তাহলে গিয়ে এটা প্রভাব থাকে, কিন্তু কি অদিক নির্দেশনা অনুমান, এটা কোনো দিক নির্দেশনা থাকে না। তারপরে কি সরল অনুমান, একটি স্বাধীন ও একটি নির্ভরশীল চলকের সম্পর্ক, যেমন পরিষ্কার পানীয় জলের সাথে জনস্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। এটা সরল। পানীয় জলের সাথে স্বাস্থ্য, তোকে যদি ভুলভাল জল খাওয়ালে কি করে? ভুলভাল জল খাওয়ালে স্বাস্থ্য তো খারাপ হবেই, ডিরেক্ট সরল। জটিল অনুমান কি? একাধিক চলকের সম্পর্ক, যেমন শিক্ষা, দক্ষতা এবং সরকারি নীতির সাথে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে। এটা জটিল। গবেষণা অনুমান কি? তাত্ত্বিক জ্ঞান ও সাহিত্য পর্যালোচনার ভিত্তিতে গঠিত সম্ভাব্য ধারণা। পরিসংখ্যানগত অনুমান কি? যা পরিসংখ্যানগত পরীক্ষার মাধ্যমে যাচাই করা যায়। এটাই। তাহলে এখানে দেখো নাল বনাম অল্টারনেটিভ, দুটো দুটো করে, প্রত্যেকটাই আলাদা আলাদা আছে, মুখস্থ করার সুবিধা। ডিরেকশনাল, নন ডিরেকশনাল, সিম্পল, কমপ্লেক্স। গবেষণা অনুমান, পরিসংখ্যানগত অনুমান। পারা যাবে? 8টা সহজ হবে তো? অসুবিধা নেই? স্নেহা বুঝতে পারছিস? তাহলে দুটো হয়ে গেল। একটা কি সাহিত্য পর্যালোচনা, রিভিউ অফ লিটারেচার বা সার্ভে অফ লিটারেচার, আর একটা কি হলো হাইপোথিসিস। জানলাম আমরা। এবার হাইপোথিসিসে কিছু কোশ্চেন, শর্ট কোশ্চেন। আচ্ছা এখানে দেখে নাও কি কি প্রথম থেকে কি অনুমান আছে। শূন্য, বিকল্প, দিক নির্দেশনা, অদিক নির্দেশনা, সরল, জটিল, গবেষণা, পরিসংখ্যানগত। মনে রাখার জন্য, পরীক্ষার সময় মনে থাকবে, সহজে মনে থেকে যাবে এটা দেখলেই, চার্ট দেখলেই। এটা হয়ে গেল। এইবারে 2 নম্বরে প্রশ্ন, কি কি আসতে পারে হাইপোথিসিস থেকে? হাইপোথিসিস বা গবেষণা অনুমান কি? কোনো গবেষণা সমস্যার সম্ভাব্য, যৌক্তিক ও পরীক্ষাযোগ্য ব্যাখ্যা বা প্রাথমিক ধারণা, যা গবেষণার মাধ্যমে কি করা হয়? যাচাই করা হয়। 2, গবেষণা হাইপোথিসিসের গুরুত্ব কি? গুরুত্ব হচ্ছে এটি লক্ষ্য নির্ধারণ করে, তথ্য সংগ্রহ করি সেই লক্ষ্য অনুযায়ী, ও সিদ্ধান্তে দিক নির্দেশনা দেয়, এবং গবেষণাকে বৈজ্ঞানিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়। 3, একটি ভালো হাইপোথিসিসের বৈশিষ্ট্য কি? একটি সুস্পষ্ট, নির্দিষ্ট, যৌক্তিক, বাস্তবভিত্তিক, পরীক্ষাযোগ্য এবং গবেষণার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। শূন্য অনুমান কি? নাল হাইপোথিসিস। একদম আসে কোশ্চেন এটা। নাল হাইপোথিসিস এমন অনুমান যেখানে বলা হয় দুটি চলকের মধ্যে কোনো উল্লেখযোগ্য সম্পর্ক নেই। অল্টারনেটিভ হাইপোথিসিস সম্পর্ক রয়েছে। এই যে গবেষণা হাইপোথিসিস কিভাবে তথ্য সংগ্রহে সহায়তা করে? গবেষককে কোন তথ্য প্রয়োজন, কোন তথ্য প্রয়োজন, কোথা থেকে সংগ্রহ করতে হবে তা নির্ধারণে সাহায্য করে, ফলে কাজ সুনির্দিষ্ট হয়। অসুবিধা আছে? তাহলে হাইপোথিসিস থেকে 2 নম্বরের হয়ে গেল। এরপরে কি প্রশ্ন আছে? ভালো প্রশ্ন, গবেষণা প্রশ্ন, গবেষণা রিসার্চ কোশ্চেন। এরপরে আমরা কি জানবো? 3 নম্বর প্রশ্ন আজকের আলোচনার। 4র্থ অধ্যায়ে 3টেই কোশ্চেন হয়। কি জানবো? রিসার্চ কোশ্চেন কি? গবেষণা প্রশ্ন। গবেষণা প্রশ্ন কি? তো গবেষণা করতে গিয়ে যখন আমরা সার্ভে করি তখন তো আমাদের প্রশ্ন করতে হয়, তো সেইগুলো কিরকম টাইপের প্রশ্ন এগুলো জানবো। গবেষণা প্রশ্ন হলো এমন একটি সুস্পষ্ট, নির্দিষ্ট এবং গবেষণাযোগ্য প্রশ্ন যার উত্তর অনুসন্ধানের জন্য গবেষক বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করেন। সহজ ব্যাখ্যা কি? আপনি গবেষণার মাধ্যমে ঠিক কোন অজানা বিষয়টির উত্তর খুঁজতে চাইছেন। গাছ থেকে আপেল বলল, এটা কোন বল, কোন একটা শক্তি কাজ করছে, এটা না করে
গাছ থেকে আপেল বললো, ওটা দেখার পরে তোর কোশ্চেন হলো এরোপ্লেন কিভাবে যায়, পাখিরা যেমন যায় এরোপ্লেন যেতে পারবে না, এই কোশ্চেনটা যদি করতো তাহলে আনসার পেতো। দেখছে, নিউটন দেখছে কি গাছ থেকে আপেল পড়লো, ওর মাথায় প্রশ্ন কি আসছে, না ও দেখতে পাচ্ছে পাখিরা উড়ে যেতে পারছে, তাহলে প্লেন কেন, এই এরকম কেন যন্ত্র, এমন কোনো আবিষ্কার হতে পারবে না যেটা উড়ে যায়, হেলিকপ্টার। এই প্রশ্ন যদি করে তাহলে কি আনসার পাবে? গাছ থেকে আপেল পড়ার সাথে এরোপ্লেন ওড়ার সম্পর্ক কি? আমি এটাই বলতে চাইছি, মানে এইখানে এটাই বলতে চাইছি যে আপনি গবেষণার মাধ্যমে ঠিক কোন অজানা বিষয়টির উত্তর খুঁজতে চাইছেন, তাকে প্রশ্ন আকারে লেখাই হলো গবেষণা প্রশ্ন। মানে কোনটা আমি আনসারটা জানতে চাইছি সেটা আমি কি করব, প্রশ্ন আকারে লিখবো আগে। ভুল করে ভুলভাল প্রশ্ন লিখে দিলে তো হবে না, গবেষণাটা তো ঠিক পথে যাবে না। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? বাস্তব উদাহরণ কি, কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ ভোটারদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে? তাহলে গিয়ে প্রথমে কি বিস্তৃত বিষয়, তারপরে গবেষণার সমস্যা, তারপরে গবেষণার প্রশ্ন। সমস্যা ঠিক করার পরে আমরা কি করি, প্রশ্ন করি। ঠিক আছে? আচ্ছা, বিস্তৃত বিষয় কি, ভোট। এর আগের যে ভোটটা হলো বিধানসভা ভোট, গবেষণা সমস্যাটা কি, ভোটে কে জিতবে, টিএমসি না বিজেপি, সিপিএম মার্কেটে ছিল না। গবেষণা প্রশ্ন, এইবার প্রশ্ন করতো বাড়ি বাড়ি, আমাদের কাছে কোশ্চেন ছিল না যে তোমরা কি 1,500 জায়গায় 3,000 চাও, মানে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার, 1,500 জায়গায় 3,000 টাকা লাগবে তোমাদের, মানে এরকম একটা ব্যাপার, এই যে প্রশ্ন। তো তার মানে বিজেপি সরকারকে কি লাগবে? বুঝতে পেরেছি কি বললাম? তো তারপরে গবেষণার উদ্দেশ্য কি এটা জেনে নেওয়া, তারপর গবেষণা নকশা তৈরি করলাম, কিভাবে এবার কোন এলাকায় কত ভোট পাওয়া যাবে। জানে যে না এইখানে এই এই এলাকাগুলোতে আমরা ভোট পাবো না, ওই এলাকাগুলো জোরই দেয়নি, যে এলাকাগুলোতে ভোট আছে, হিন্দু ভোট আছে, সেই এলাকাগুলোকে চলো, মানে এইগুলো নকশা তৈরি করে ফেললো। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? এইবারে সুস্পষ্ট, তাহলে গবেষণা প্রশ্নের কি বৈশিষ্ট্য, প্রশ্ন কিরকম হতে পারে, প্রশ্ন কিরকম হবে, সুস্পষ্ট ও নির্দিষ্ট, দ্ব্যর্থতা বা বিভ্রান্তি থাকবে না। দ্ব্যর্থবোধক তোরা আলোচনা করিস না, গল্প করিস বন্ধুদের সাথে, যেমন ডবল মিনিং এ কথাবার্তা বলিস, তো এরকম মানে দ্ব্যর্থতা বা বিভ্রান্তি থাকবে না। নির্দিষ্ট বিষয়, স্থান বা সময়কে কেন্দ্র করে গঠিত হবে। উদাহরণ কি, পশ্চিমবঙ্গের গ্রামীণ মহিলাদের শিক্ষার হার কেমন, এটা অস্পষ্ট না, এটা একদম নির্দিষ্ট। তারপরে গবেষণা যোগ্য, প্রশ্ন এমন হবে যেন গবেষণা যোগ্য হয়, ব্যক্তিগত মতামত নয়, ব্যক্তিগত মতামত দিলে গবেষণা কাজ হবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করতে হবে ও পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা সম্ভব হবে। তারপরে প্রশ্ন কিরকম হবে, বাস্তবসম্মত, প্রশ্ন বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক। গবেষকদের সময়, অর্থ ও দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সমাজ বা নীতি নির্ধারণে কি করবে, অবদান রাখবে। তাহলে প্রশ্নটা কি হতে হবে, বাস্তবসম্মত। তারপরে নতুনত্ব ও বিশ্লেষণ ধর্মী, নতুনত্ব পূর্ণ থাকতে হবে, শুধু বর্ণনা নয়, চলকের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে নতুন জ্ঞানের সুযোগ সৃষ্টি করতে হবে। পরিমাণযোগ্য, পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য কি, ব্যবহৃত ধারণা বা চলক পরিসংখ্যান ও গুণগতভাবে পরিমাপ করা সম্ভব হবে। নৈতিকভাবে গ্রহণযোগ্য, উদারতার মর্যাদা, এই উত্তরদাতার মর্যাদা, গোপনীয়তা ও অধিকার সম্বন্ধে, এই অধিকার যেন ক্ষুণ্ণ না হয়, এটা খেয়াল রাখতে হবে। এইবার ভালো মানের গবেষণা প্রশ্ন কি, নির্দিষ্ট, পরিমাপযোগ্য, বাস্তবসম্মত, বিশ্লেষণ। দুর্বল গবেষণা প্রশ্ন কি, অস্পষ্ট, মতামত নির্ভর, নিজস্ব মতামত থাকবে, অতিরিক্ত বিস্তৃত, তথ্য সংগ্রহ অসম্ভব। অসুবিধা আছে? তা দুটোর মধ্যে যদি পার্থক্য আছে পারা যাবে ট্রু মার্কসের। এক নজরে গবেষণা প্রশ্ন, প্রথমে কি, সুস্পষ্ট, নির্দিষ্ট, গবেষণাযোগ্য, বাস্তবসম্মত, প্রাসঙ্গিক, নতুনত্বপূর্ণ, নৈতিক, বিশ্লেষণধর্মী, পরিমাপযোগ্য। হয়ে গেল? অসুবিধা আছে? এবারে অতিরিক্ত বিস্তৃত করা, যেমন ভারতের অর্থনীতি কেমন, হ্যাঁ বা না বচনভঙ্গিতে প্রশ্ন তৈরি করা যা বিশ্লেষণের সুযোগ দেয় না, মানে হ্যাঁ বা নাই যদি কোশ্চেন হয় তাহলে গিয়ে মানে
প্রশ্ন না দু ধরনের জানিস তো, একটা ওপেন এন্ডেড, একটা ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড কোশ্চেন কারা করে বলতো, মানে বেশিরভাগ শপিং মলে যাবি, ওদের বলে ওপেন এন্ডেড কোশ্চেন করো। বলে আপনাদের পছন্দটা কি বলুন তো, দিয়ে একটা একটা করে এটা হলে ভালো হবে না, এটা হলে ভালো হবে না, এরকম ভাবে ওপেন এন্ডেড কোশ্চেন। এটা দেখুন তো, এটা আপনাকে মানাবে না এই কালারটা, যদি বলে না আমাকে মানাবে তাহলে অন্য একটা দেখাবে। আর যদি এরকম ভাবে ক্লোজ এন্ডেড কোশ্চেন করে, এই কালারটাই আপনার জন্য বেস্ট, আপনাকে এটাই মানাবে, মানে একদম স্পেসিফিক, তাহলে ওটা কি হয়ে গেল, ক্লোজ। এই ক্লোজ এন্ডেড কোশ্চেন করতে বারণ করে, মানে শেখানো হয় আর কি প্রশ্ন, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ওপেন এন্ডেড প্রশ্ন করলে কি হয়, মানে ভালো প্রশ্ন কিরকম হবে, যেটাতে ব্যাখ্যা বর্ণনা দেওয়া যেতে পারে, তাহলে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে 2 নম্বর কোশ্চেন কি আছে, গবেষণা প্রশ্ন কাকে বলে? এটি গবেষণার মূল অনুসন্ধানমূলক প্রশ্ন, যার উত্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার মাধ্যমে খুঁজে বের করা হয়। একটি ভালো গবেষণা প্রশ্নের প্রধান বৈশিষ্ট্য কি জানি, সুস্পষ্ট, নির্দিষ্ট, গবেষণাযোগ্য, বাস্তবসম্মত, প্রাসঙ্গিক, বিশ্লেষণধর্মী এবং নৈতিকভাবে গ্রহণযোগ্য হওয়া উচিত। 3, গবেষণা প্রশ্ন নির্দিষ্ট হওয়া কেন জরুরি? কারণ নির্দিষ্ট প্রশ্ন গবেষণা ক্ষেত্র সীমিত করে, কাজকে বাস্তবসম্মত করে এবং সময় ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে। গবেষণা প্রশ্ন গবেষণার পরিধি কিভাবে নির্ধারণ করে? এটি গবেষণার বিষয়, স্থান, সময়, জনসংখ্যা ও চলক নির্ধারণ করে, ফলে অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রয়োজন হয় না। একটি ভালো গবেষণা প্রশ্ন গবেষণার মান কিভাবে উন্নত করে? এটি তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপসংহারকে সঠিকভাবে পরিচালিত করে, ফলে ফলাফল নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক হয়। মানে একটুখানি যদি জেনে নিস, প্রথম কোশ্চেনটা ভালো করে বুঝে গেলেই সেটা থেকে আনসার হওয়া যাবে, একদম সহজ পেপারের। শুধু কোনগুলো টাফ, প্রশ্নগুলো টাফ। তোদেরকে বলবে হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, মানে ঘাবড়ে গেলি যে কি, অল্টারনেটিভ হাইপোথিসিস কি, খায় না মাথায় দেয়, মানে এইগুলো ঘাবড়ানোর জন্য, কিন্তু কিচ্ছু নেই যদি বুঝে যাও। কিন্তু বোঝাটাই হচ্ছে মেন ব্যাপার, কেউ বোঝায় তো না, মানে বুঝবিটা কি করে, এই যে বুঝে গেলি হাইপোথিসিস, এবার হাইপোথিসিস লেখা। এরপরে 70-12 আরো আসছে, 70-12 ঋগ্বেদ বিয়ে থেকে শুরু করে সব ওগুলো পড়তে হবে, বুঝতে পেরেছো? সব আছে, দেখ সহজ সব কটাই, কিন্তু বুঝলে, না বুঝলে পরীক্ষার সময় পড়তে গিয়ে অনেক সমস্যা হবে। বুঝতে পেরেছো? কি মনে হচ্ছে সালমান, বোঝা যাবে? বোঝা যাচ্ছে 3টে জিনিস? কি কি 3টে জিনিস বললাম আজকে? এক, প্রথমটা কি বললাম, সাহিত্য পর্যালোচনা, সার্ভে অফ লিটারেচার। 2, হাইপোথিসিস। 3, গবেষণা প্রশ্ন। এই 3টে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে এই গবেষণা প্রশ্ন, উত্তম গবেষণার বৈশিষ্ট্যগুলো আসতে পারে এক্সট্রা হবে। আচ্ছা, তারপরে হাইপোথিসিসও ইম্পর্টেন্ট। হাইপোথিসিস আর এই দুটোই মেন ইম্পর্টেন্ট, সাহিত্য পর্যালোচনার থেকেও হাইপোথিসিস আর উত্তম গবেষণা, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট গবেষণা প্রশ্ন। ঠিক আছে, তা পারা যাবে। তা 4র্থ অধ্যায় শেষ। আর কটা অধ্যায় আছে? 3য় অধ্যায় হলো এটা? ও 3য় অধ্যায় হয়েছে, তাহলে আমি 4র্থ অধ্যায় ভেবেছি। 3য় অধ্যায় শেষ হলো, আর 2টো অধ্যায় আছে, এখনো 5টা। উড়িয়ে বাপরে, ঠিক আছে, 5টা অধ্যায় হতে এখনো সময় লেগে যাবে, তাহলে 5 দিন। এইভাবে পড়তে থাকো, নোটস, স্মার্ট নোটস পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই।